একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা এটাকে টেনে ছিঁড়ে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের পরিশ্রমটা সার্থক হচ্ছে না। বর্তমান যে পৃথিবী সভ্যতার কাঠামোতে আমরা আছি, এই কাঠামোতে পৃথিবী বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আমরা চীনে অনেক বন্ধু পেয়েছি, এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো, যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। দেখুন, অধ্যাপক ইউনুস চীনের চিয়াংশুতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন। তিনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। একটি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সুবিধাভোগী নারী তাকে সনদপত্র দিয়েছেন। আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি তো আপনার যে তিন স্ত্রীর তথ্য সে বই পেয়েছি ইংলিশ ভার্সনের, আমি সেটা কিছু পড়েছি এবং আমি আপনার কাছে জানতে চাই, এখন আপনার এই প্রস্তাবিত তিন স্ত্রীর তথ্য এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রস্তাবিত চীনা স্তরের আধুনিকীকরণ তত্ত্ব, এর মধ্যে কোনো মিল আছে? অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একই, বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু একই ধরনের একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা এটাকে টেনে ছিঁড়ে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের পরিশ্রমটা সার্থক হচ্ছে না। কাজে আমাদের চেষ্টা হবে এইটা মেরামতি কাজে না গিয়ে বরং সুন্দর করে নতুন করে আবার কাঠামোটা করা, চিন্তার কাঠামোটা করা। এটি ছিল ৩-০ মূল কথাটা, এবং পরিষ্কারভাবে বলা আমরা কি চাই, সেটা হলে তারপরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আয়োজন এই লক্ষ্যকে স্থির করে করা। কাজে এটা এমন না যে আমি আগে থিওরি বানিয়ে ফেললাম, তারপরে পৃথিবী যাই হোক সেটা তারপর আমার থিওরি ঠিক থাকবে, ওরকম না। আমরা পৃথিবী কী চাই আগে ঠিক করব, তার জন্য যা যা লাগে, থিওরি লাগে, কাঠামো লাগে, সব কিছু আমরা ঠিক করব ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেটাই হলো মূল বিষয়। কাজে ৩-০ বিষয়টা হলো যে এই হলো আমাদের লক্ষ্যবস্তু, এবং যত কিছু পাল্টাতে হবে, যতগুলো সৃষ্টি করতে হবে, এই লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করতে হবে। সেটা বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে। শুধু সুন্দর হবে না, বেঁচে যাবে। বর্তমান যে পৃথিবী, যে সভ্যতার কাঠামোতে আমরা আছি, এই কাঠামোতে পৃথিবী বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এটা আত্মহননকারী একটা সভ্যতা। কাজে এই আত্মহনন থেকে রক্ষা করে তাকে সুন্দর একটা সভ্যতার দিকে নিয়ে যেতে হলে ওখান থেকে ডিপার্ট করতে হবে, সরিয়ে আসতে হবে। এই সরিয়ে আসার যে চিন্তাভাবনা, সেগুলোর কথাই আমরা বলছি। আমি জানি আপনি চীন সফরে কয়েকদিনে অনেক থার্ড প্রোগ্রাম আছে, এবং আজ সকালে আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভাইস প্রেসিডেন্ট সাথে হানচেন সাথেও সাক্ষাৎ করেছেন। আপনাদের সাক্ষাতের আলোচনা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। উনি মনে করতে পারলেন, প্রেসিডেন্ট শি মনে করতে পারলেন যে তার সঙ্গে আমার 2009 সালে, তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারই আহ্বানে ওনার অফিসে গিয়েছিলাম, আলোচনা হয়েছিল, মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল, সেটার কথা উনি উল্লেখ করলেন। ওনার মনে দাগ কেটেছে সেটাও বললেন। উনি ফুজিয়ান প্রভিন্সের গভর্নর ছিলেন, সেই সময়ে তার এই সমস্যাগুলো ছিল সেটার কথা উনি উল্লেখ করেছেন, এবং এই চিন্তা, মাইক্রো ক্রেডিটের চিন্তাটা তার কাছে খুব মনে ধরেছে, সেটা উনি উল্লেখ করেছেন। কাজে এটা একেবারে যে একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছে সেরকম না। তার স্মৃতিতে অনেক কিছু আছে, যে কারণে উনি স্মরণ করতে পেরেছেন তার গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা, দারিদ্র্যের সঙ্গে যে উনি চেষ্টা করেছেন দারিদ্র্যের পেছনে ছোটা এবং তাদেরকে দারিদ্র্যমুক্ত করার, সেই কারণে কি কি উপায় হতে পারে, সেই উপায়গুলোর মধ্যে এটাও তিনি উপায় হিসেবে গ্রহণ করেছিলেন। সেই জন্যই ওনার মনে এটা এখনও রয়ে গেছে। তো আমাদের আলোচনা খুবই সুন্দর হয়েছে। আমরা কি করতে পারি বাংলাদেশের পরিস্থিতিতে, সেটাও তার কাছে আমরা উল্লেখ করেছি যে আমাদের সাহায্য, সহায়তা, সমর্থন দরকার এটার পেছনে। উনি সেটা সমর্থন দিতে আগ্রহী হয়েছেন, বলছে আপনাদের যা লাগে আমরা চেষ্টা করবো আপনার কাছে পৌঁছে দিতে। আচ্ছা, তো একটু আগে যখন তিনি উল্লেখ করেছেন, তো আপনার যে প্রচেষ্টায় তিনি মনে করলেন তখনকার যে 30 বছর আগের কথা, তখন থেকে তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে আমরা অনেকেও শিখতে পারি। কারণ এই কথাটা আমি প্রথমবার যিনি একজন সিনিয়র প্রফেসর কাছে শুনেছি। এর আগে অনেক সময় আমি সাক্ষাৎকার নিই, বাংলাদেশি বন্ধুরা বলে হ্যাঁ আমরা চীনে এসে কিছু শিখতে পারেন। তো তিনি বলেছেন তো ভালো হয়েছে।那杜教授，今天您受到邀请参加今天这个晚宴，您有什么感受？您看到尤努斯教授有什么变化吗？尤努斯教授还是老朋友的老样子。তিনি এখনো আমার পুরনো বন্ধুর মতোই আছেন, যদিও তিনি আমার চেয়ে 5, 6 কিংবা 7-8 বছরের বড়। তার বয়স ইতোমধ্যেই 86 বছর হয়েছে, এখনো দিব্যি সুস্থ।
এখন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্র থেকে তার দেশের রাষ্ট্রীয় নেতার পদে আছেন। তিনিও শিখছেন এবং আরও বৃহত্তর পরিসরে ভূমিকা পালন করছেন। তিনি আমাকে যে ধারণা দিয়েছেন, তিনি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। সত্যি কথা বলতে এটা সহজ কাজ নয়। তিনি নিজের সুপরিচিত ক্ষেত্রে অতুলনীয় সাফল্য অর্জনের পাশাপাশি এখন দেশের জন্য অপরিচিত ক্ষেত্রে নতুন পথ সুগমের কাজ করছেন। তাকে আমি খুব শ্রদ্ধা করি। দেখুন, অধ্যাপক ইউনুস চীনের চিয়াংশুতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন। তিনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। একটি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সুবিধাভোগী নারী তাকে সনদপত্র দিয়েছেন। 给他的一个 অনেক 荣誉证书 এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে অনেক আনন্দ, 给他 এবং তিনি মনে করেন বহু বছর পর 这个呢 আপনাকে 也 দেখে আপনি 是 তো আগের মতো 这个他到这个点儿上， 最 তখন 基层的 আপনি তো 点儿 একদম 上 গ্রামাঞ্চলে 来在 গিয়েছেন, 这个 তাদের সাথে খুব কাছে চর্চা করেছেন, এবং তিনি আপনাকে এমন শ্রদ্ধা করলেন কারণ আপনার নিজে সুপরিচিত ক্ষেত্র যে বিশেষ অসাধারণ সাফল্য অর্জন করার পাশাপাশি এখন আরেকটা বড় চ্যালেঞ্জ নিচ্ছেন, এবং এটা খুব সাহসী ব্যাপার এবং খুব কঠিন বিষয়, কিন্তু আপনি এটা নিচ্ছেন এবং দেশকে একটা সংস্কার নতুন পথ খুঁজে নেওয়ার জন্য আপনি আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপনাকে শ্রদ্ধা করেন, 特别希望他能在这个领域里头也取得成功。 তিনি আশা করলেন আপনি এখানেও বড় সাফল্য অর্জন করবেন। আমার শুভানুধ্যায়ী হিসেবে ওনার কামনা পূর্ণ এবং হোক তিনি এটা আশা বলেছেন করি। আপনি যদিও তার চেয়েও 6-7 বছর বয়স বেশি, কিন্তু আপনি দেখতে অনেক ইয়া মনে হচ্ছে। You have to come to Bangladesh. 所以你还请您叫孟加拉去。আজকে তো চীনের কিছু বড় শিল্প প্রতিষ্ঠান প্রধানদের সাথে আপনাদের সামিট ছিল। তো চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ অংশ। তারা আপনি মনে করলেন এই ক্ষেত্রে আর কি কাজে অগ্রগতি হতে পারে? সব বিষয়ে অগ্রগতি হতে পারে। আজকে সবার সঙ্গে বসলাম, সবার সঙ্গে আলাপ আলোচনা হলো। হয়েছে। প্রাথমিক আলোচনা হলো, তারা আসবে, বাংলাদেশে আসবে, আরো নতুনভাবে কি কি তৈরি করা যায়। আমরা বর্তমানে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগগুলো গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানালাম। তারা খুব সাগ্রহে সেটাতে সম্মতি দিয়েছে, তারা আসবে। আমরা চীনে অনেক বন্ধু পেয়েছি, এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আচ্ছা, 14 বছর 2025 হলো চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা 50তম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় বর্ষ। তো এই বছর দু দেশের সম্পর্ক আরো গভীর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ আছে? আমরা সবসময় চেষ্টা করবো এই সম্পর্ক গভীরতর হোক, ঘনিষ্ঠতর হোক, এটা আমাদের চেষ্টা থাকবে, এখনো আছে। আর এই উপলক্ষে আমরা সেই চেষ্টা করে যাব। সেই কারণেই এখানে আসা, সবার সঙ্গে দেখা করা, এখানকার দেশের যারা নেতা আছেন তাদের সঙ্গে বৈঠক করা, তাদের সঙ্গে আলাপ করা, এটা আমরা করতে পেরেছি। এবং আমরা মনে করেছি যে আমাদের কথাগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদেরকে সমর্থন করবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার এত সুন্দর বাংলা বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।